আজকে আমরা জানব যেভাবে ফ্যাসিবাদের উৎপত্তি হয়েছিল। ফ্যাসিবাদের উত্থান হয়েছিল ইতালিতে। ইতালীয় রক্ষণশীলদের সাথে নিজেদের একত্রিত করার পর ফ্যাসিবাদী একটি দল সহিংসতা এবং ভয় দেখানোর মাধ্যমে খ্যাতি অর্জন করে অবশেষে 1922 সালে বেনিটো মুসোলিনির নেতৃত্বে রোমে ক্ষমতা দখল করে। প্রধান ছিল এই দলের মুসোলিনি। ইতালিতে ফ্যাসিবাদের উত্থান প্রথম বিশ্বযুদ্ধের সময় শুরু হয়েছিল, যখন বেনিটো মুসোলিনি এবং অন্যান্য উগ্রপন্থীরা জার্মানি এবং অস্ট্রিয়া হাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধকে সমর্থন করে একটি রাজনৈতিক দল, যাকে ফ্যাসি বলা হয়, গঠন করেছিল। মুসোলিনি ফ্যাসি অফ রেভলিউশনারি অ্যাকশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল 24শে জানুয়ারি 1915 সালে। পরবর্তী কয়েক বছর ধরে ফ্যাসিস্টদের এই ছোট দলটি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছিল, শ্রমিক ধর্মঘটের সুযোগ নিয়ে সহিংসতা উস্কে দিয়েছিল। 1921 সালের দিকে ফ্যাসিস্টরা মূলধারার রক্ষণশীলতার সাথে নিজেদের একত্রিত করতে শুরু করে, সদস্য সংখ্যা দ্রুত বৃদ্ধি করে। 1922 সালের শুরুতে ফ্যাসিস্ট আধাসামরিক বাহিনী তাদের কৌশলকে আরও বিস্তৃত করে সমাজতান্ত্রিক অফিস এবং সমাজতান্ত্রিক নেতাদের বাড়িঘরে আক্রমণ থেকে শুরু করে শহরগুলিতে সহিংস দখল পর্যন্ত অবশেষে রোমে তাদের অবস্থান শক্ত করে। তথাকথিত রোমে মার্চ চলাকালীন মুসোলিনিদের ইতালি প্রধানমন্ত্রী নিযুক্ত করেছিলেন। 1925 সালে থেকে 1929 সাল পর্যন্ত ফ্যাসিবাদ ধীরে ধীরে ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে থাকে। বিরোধী দলের প্রতিনিধিরা সংসদে প্রবেশাধিকার থেকে বঞ্চিত করা হয়, স্পেন্সরশিপ চালু করা হয় এবং 1925 সালে ডিসেম্বরে একটি ডিক্রির মাধ্যমে মুসোলিনিকে রাজার কাছে সম্পূর্ণরূপে দায়বদ্ধ করা হয়। ইতালীয় ফ্যাসিবাদ, যা সহজভাবে ফ্যাসিবাদ নামে পরিচালিত, হল ইতালিতে বিকশিত মূল ফ্যাসিবাদ মতাদর্শ। এই মতাদর্শটি 1915 সালের প্রতিষ্ঠিত ফ্যাসিস্ট রেভলিউশনিস্ট পার্টি এফপিআর এর সাথে সম্পর্কিত। 1921 সালে পরবর্তী ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি, যা বেনিটো মুসোলিনির অধীনে 1922 থেকে 1943 সাল পর্যন্ত ইতালি রাজ্য শাসন করেছিল। 1943 থেকে 1945 সাল পর্যন্ত ইতালীয় সামাজিক প্রজাতন্ত্র শাসনকারী রিপাবলিকান ফ্যাসিস্ট পার্টি এবং যুদ্ধ পরবর্তী ইতালীয় সামাজিক আন্দোলন এবং পরবর্তী ইতালীয় নব্য ফ্যাসিস্ট আন্দোলন। ইতালীয় ফ্যাসিবাদের মূল ছিল ইতালীয় জাতি রায়তাবাদ এবং ইতালীয় অঞ্চলগুলি পুনরুদ্ধার ও সম্প্রসারণের আকাঙ্ক্ষা, যা একটি জাতির শ্রেষ্ঠত্ব ও শক্তি জাহির করার এবং ক্ষয়ের কাছে নতি স্বীকার করা এছাড়া প্রয়োজনীয় বলে মনে করা হয়। ইতালীয় ফ্যাসিবাদরা মনে করেছিলেন যে আধুনিক ইতালি প্রাচীন রোম এবং উত্তরাধিকারের উত্তরাধিকারী এবং ঐতিহাসিকভাবে ইতালীয় বসতি স্থাপনকারীদের উপনিবেশ স্থাপন এবং ভূমধ্যসাগরের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য স্পোজিও ভিটালে বা বাসস্থান প্রদানের জন্য একটি ইতালীয় সাম্রাজ্য সংগঠনকে সমর্থন করেছিল। ইতালীয় ফ্যাসিবাদ একটি কর্পোরেটবাদী অর্থনৈতিক ব্যবস্থাকে উন্নতি করেছিল, যেখানে নিয়োগকর্তা এবং কর্মচারী সিন্ডিকেটগুলিকে একত্রিত করে দেশের অর্থনৈতিক উৎপাদকের সম্মিলিত প্রভাব প্রতিনিধিত্ব করার জন্য এবং জাতীয় অর্থনৈতিক নীতি নির্ধারণের জন্য রাষ্ট্রের সাথে কাজ করার জন্য একত্রিত করা হয়েছিল। এই অর্থনৈতিক ব্যবস্থার উদ্দেশ্য ছিল শ্রেণীগুলোর মধ্যে সহযোগিতার মাধ্যমে শ্রেণী দ্বন্দ্ব সমাধান করা। 1915 সালে 24শে জানুয়ারি বেনিটো মুসোলিনির নেতৃত্বে ফ্যাসি অফ রেভলিউশনারি অ্যাকশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। পরবর্তী কয়েক বছরে তুলনামূলকভাবে ছোট দলটি ছিল ভিন্ন ভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড। 1920 সালে ইতালিতে শিল্প শ্রমিকদের জঙ্গি ধর্মঘট তৎপরতার শীর্ষে পৌঁছে। মুসোলিনি এবং ফ্যাসিস্টরা ইতালিতে শৃঙ্খলা ও অভ্যন্তরীণ শান্তি রক্ষা নামে শিল্প ব্যবসার সাথে জোটবদ্ধ হয় এবং শ্রমিক ও কৃষকদের উপর আক্রমণ করে পরিস্থিতির সুযোগ নেয়। ফ্যাসিস্টরা তাদের প্রধান প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করেছিল বামপন্থী সমাজতান্ত্রিক সংখ্যাগরিষ্ঠ, যারা প্রথম বিশ্বযুদ্ধে হস্তক্ষেপের বিরোধিতা করেছিল। ফ্যাসিস্ট এবং ইতালীয় রাজনৈতিক ডানপন্থীরা এই ভিত্তিতে বজায় রেখেছিল যে উভয় মার্ক্সবাদের অবজ্ঞার চোখে দেখত, শ্রেণী চেতনাকে অবজ্ঞা করত এবং
অভিজাতকদের শাসনে বিশ্বাস করত। ফ্যাসিবাদ তার রাজনৈতিক এজেন্ডার বড় ধরনের পরিবর্তন এনে ইতালীয় রক্ষণশীলদের স্থান দিতে শুরু করে। তার পরবর্তী জনপ্রতিবাদ, প্রজাতন্ত্রবাদ এবং ধর্মবিরোধিতাবাদ ত্যাগ করে মুক্ত উদ্যোগের সমর্থন নীতি গ্রহণ করে এবং রোমান ক্যাথলিক চার্চ এবং রাজতন্ত্রের ইতালিতে প্রতিষ্ঠাতা হিসেবে গ্রহণ করে। ইতালির রক্ষণশীলতা আকর্ষণ করার জন্য ফ্যাসিবাদ পারিবারিক মূল্যবোধ প্রচারের মতো নীতি গ্রহণ করে, যার মধ্যে রয়েছে কর্মক্ষেত্রে নারীর সংখ্যা কমিয়ে নারীর ভূমিকাকে মায়ের ভূমিকা সীমাবদ্ধ করার নীতি। ফ্যাসিবাদীরা 1926 সালে জন্ম নিয়ন্ত্রণ সংক্রান্ত সাহিত্য নিষিদ্ধ করে এবং গর্ভপাতের জন্য শাস্তি বৃদ্ধি করে। উভয়কে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ বলে ঘোষণা করে। যদিও ফ্যাসিবাদ প্রক্রিয়াশীলদের কাছে আবেদন করার জন্য ডিজাইন করা বেশ একটি অবস্থান গ্রহণ করে। ফ্যাসিবাদের বিপ্লবী চরিত্র বজায় রাখার চেষ্টা করে। অ্যাঞ্জেলো অলিভেত্তি বলেছিলেন, ফ্যাসিবাদ রক্ষণশীল হতে হবে, কিন্তু তা হয় ফ্যাসিবাদের বিপ্লব পদক্ষেপকে সমর্থন করে এবং রক্ষণশীল ও সিন্ডিকালিস্ট উভয়ের কাছে আবেদন করার জন্য আইন শৃঙ্খলা নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ফ্যাসিস্টদের রাজনৈতিক ডানপন্থীর প্রতি আস্থা স্থাপনের আগে ফ্যাসিবাদ ছিল একটি ছোট শহরে উত্তর ইতালীয় আন্দোলন, যার সদস্য সংখ্যা প্রায় 1000 ছিল। ফ্যাসিবাদের রাজনৈতিক ডানপন্থীদের প্রতি আস্থা স্থাপনের পর 1921 সালের মধ্যে ফ্যাসিবাদী আন্দোলনের সদস্য সংখ্যা প্রায় 2,50,000-এ পৌঁছে যায়। 1920-এর দশকে ফ্যাসিস্ট ইতালি একটি আক্রমণাত্মক বৈদেশিক নীতি অনুসরণ করে, যার মধ্যে ছিল গ্রিক দ্বীপ কুর্ফুতে আক্রমণ। বলনকাল অঞ্চলের ইতালীয় অঞ্চল সম্প্রসারণের লক্ষ্যে তুরস্ক ও যুগোস্লাভিয়ার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার পরিকল্পনা। ইতালীয় হস্তক্ষেপকে বৈধতা দেওয়ার জন্য ক্রোয়েশিয়া ও ম্যাসেডোনিয়া বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করে যুগোস্লাভিয়াকে গৃহযুদ্ধে ফেলার প্রচেষ্টা এবং 1927 সালের মধ্যে কূটনৈতিক উপায়ে আলবেনিয়াকে ইতালির একটি কার্যত সুরক্ষিত রাজ্যে পরিণত করা। লিবিয়ার ইতালীয় উপনিবেশ বিদ্রোহীদের প্রতিক্রিয়া ফ্যাসিস্ট ইতালি স্থানীয় নেতাদের সাথে সহযোগিতার পূর্ববর্তী উদার যুগের উপনিবেশিক নীতি ত্যাগ করে। গরিবদের দাবি করে যে ইতালীয় আফ্রিকান জাতিগুলোর যে শ্রেষ্ঠ এবং এর ফলে নিকৃষ্ট আফ্রিকানদের উপনিবেশ স্থাপনের অধিকার রয়েছে। তারা লিবিয়ার 1 থেকে 1,50,00,000 ইতালীয়কে বসতি স্থাপনের চেষ্টা করেছে। এর ফলে লিবিয়া আদিবাসীদের বিরুদ্ধে লিবিয়া প্রশান্ত মহাসাগর নামে একটি আক্রমণাত্মক সামরিক অভিযান শুরু হয়, যার মধ্যে গণহত্যা, কনসেন্ট্রেশন ক্যাম্প ব্যবহার এবং হাজার হাজার মানুষকে জোরপূর্বক অনাহার অন্তর্ভুক্ত ছিল। ইতালীয় কর্তৃপক্ষ লিবিয়ার সাইরেনাইকার জনসংখ্যার অর্ধেক এবং 1 লক্ষ বেদুইন সাইরেনাইকারকে তাদের বসতি থেকে জোরপূর্বক বহিষ্কার করে জাতিগত নির্মূলে অভিযান চালায়, যা ইতালীয় বসতি স্থাপনকারীদের কাছে হস্তান্তর করার কথা ছিল।